ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস, ফেবিউলাস, চমৎকার, চমকপ্রদ, আকর্ষণীয় কিংবা মোহনীয় কোন বিশেষণে বিশেষায়িত করবেন জামাতে ইসলামের এই পলিসি সামিট 2026কে? অ্যাসপাইরিং বাংলাদেশ পলিসি সামিট 2026, এই শিরোনামে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামাতে ইসলামী যে পলিসি সামিটে পলিসিগুলো উপস্থাপন করেছে সেগুলো আসলে গোটা দেশ জুড়ে আজকে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। চমকপ্রদ, একেবারে মানুষের কাছের, প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেক লেভেলের মানুষ যেন রিলেট করতে পারবে আমার জন্য কি পলিসি নিয়েছে তারা, আমার জন্য তাদের সরকার কি ব্যবস্থা নেবে। মানে 30টি দেশের কূটনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটি সেগমেন্ট ধরে ধরে জামাতে ইসলামী যে এই পলিসিগুলো উপস্থাপন করলো গোটা বাংলাদেশের কাছে, আমার কাছে মনে হয় যে যে কোনো মানুষ তার নিজের কথা খুঁজে পাবে এখানে। এই নিয়ে কথা বলবো, আরো গভীরে যাব, মাথা গরম করা এবং মাথা খারাপ করে দেয়া যে পলিসিগুলো আজকে জামাতে ইসলামী উত্থাপন করেছে। যারা কদিন আগে কথায় কথায় বলতো এই দলের অর্থমন্ত্রী কে হবে, এই দলের অন্যান্য মন্ত্রণালয় কে সামলাবে, দেশকে নিয়ে তাদের পলিসি কি, এই যে কথাবার্তা সবগুলোকে যেন আজকে ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামীর এই পলিসিগুলো নিয়ে কথা বলবো দি বাংলা পালসের আজকের এই আয়োজনে। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চলুন আগে জামাতে ইসলামের এই পলিসি সামিট থেকে বের হয়ে আসা 26টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে আপনাকে সরাসরি পরিচয় করিয়ে দিই এবং সেই সঙ্গে ছোটখাটো একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই বিষয় বলতে ওনারা কি বুঝিয়েছেন। 3টি মোটা দাগে যদি আমরা ভাগ করি জামাতে ইসলামের আজকের এই ব্যাপারগুলো, সেখানে জেনারেল ক্যাটাগরিতে আমরা রাখতে পারি স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং নারীদের ইনক্লুশন নিয়ে ওনারা কি ভেবেছেন সেই বিষয়গুলো নিয়ে। স্পেশালি যেহেতু এবারকার নির্বাচনে 4,33,00,000 তরুণ ভোটার রয়েছে, এই 4,33,00,000 তরুণ ভোটারের জন্য জামাতে ইসলামী মূলত কি চিন্তা করলো তাদের জন্য বিশেষ সেগমেন্ট। এবং আমরা জানি আগামীর দুনিয়াটা হলো তথ্য প্রযুক্তির দুনিয়া, এই আইসিটি খাতে তাদের ভিশনটা কি, কত সাল পর্যন্ত কি করবে, এই 3টি মোটামুটি ক্যাটাগরি আমরা একটু জেনে আসি একে একে এই পলিসি সামিট থেকে বের হয়ে আসা বিভিন্ন উপাদানগুলো কি কি। প্রথমত, স্বাস্থ্য খাতে জিডিপি 6 থেকে 8% বাজেট বরাদ্দ। স্বাস্থ্য খাতে জিডিপির 6 থেকে 8% বাজেট বরাদ্দ, এটা হিউজ। কারণ আমরা সবাই জানি যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কোনো মতেই কোনো কাজ করা সম্ভব নয়। এবং এই স্বাস্থ্য খাতকে যেভাবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয় সেবা নেওয়াটা জরুরি হয়ে পড়েছে, সেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়া ছাড়া কোনো উপায় ছিল না, এটি একদম যুগোপযোগী সিদ্ধান্ত। দ্বিতীয়ত, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড, এনআইডি, টিআইএন, স্বাস্থ্য সামাজিক সেবা এক কার্ডে পাওয়া যাবে। মানে আমরা তো ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কে জানি, কিন্তু এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে শুধু ভোটের সময় এবং বিভিন্ন সময় আমাদেরকে শুধু ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিটই করতে হয়, এই কার্ড দিয়ে আর অন্য কোনো সেবা আমরা তেমন পাই না। কিন্তু যদি একটা স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড পাওয়া যায়, ওইটাই আমাদের এনআইডি হিসেবে ব্যবহার হবে, ওইটাই আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে ব্যবহার হবে, ওইটাই আমাদের সামাজিক এবং স্বাস্থ্য সেবার যত সুরক্ষা খাত রয়েছে সেই খাত অনুযায়ী ব্যবহৃত হবে। অর্থাৎ এক আইডি কার্ড সকল সমস্যার সমাধান, মানুষের হ্যারাসমেন্ট কমবে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয় তৈরি করার ব্যাপারটা একেবারেই কমে যাবে। তৃতীয়ত, প্রথম 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ এবং পানির চার্জ মওকুফ করা হবে। মানে যে সমস্ত ক্ষুদ্র, মাঝারি সহ অন্যান্য সকল শিল্পে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়ে থাকে গ্যাস, বিদ্যুৎ এবং পানির যে চার্জ, সেই চার্জটা দিতেই অনেক ক্ষেত্রে তারা হিমশিম খেয়ে যায়। সেইটা যদি লাঘব হয়ে যায় তাহলে এই শিল্প উদ্যোক্তাদের জন্য একটি বড় কাজ হবে বলে আমাদের কাছে মনে হয়। 4 নাম্বার, আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকদেরকে যদি ভালো মতো প্রণোদনা দেয়া না হয় তাহলে কৃষি বাঁচবে না। কৃষি না বাঁচলে বাংলাদেশের অস্তিত্ব এবং খাদ্য সংকট যে হারে বাড়বে তাতে বাংলাদেশ অস্তিত্বহীন হয়ে পড়বে। তাই কৃষকদের জন্য জামাতে ইসলামের আয়োজন কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা, অর্থাৎ কৃষকরা তার ফসল উৎপাদন, সার, সেচ সহ অন্যান্য ব্যবস্থাপনার জন্য সুদমুক্তভাবে লোন পাবে। 5 নাম্বার দফা, আসুন 5 লক্ষ গ্রাজুয়েটকে 2 বছর মেয়াদি মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে।
5 লক্ষ গ্রাজুয়েটকে আমরা প্রতি বছর যেভাবে গ্রাজুয়েট প্রডিউস করি, এর ভেতরে 5 লক্ষ গ্রাজুয়েটকে 2 বছর মেয়াদি মাসিক 10,000 টাকা করে লোন দেওয়া হবে। মাসিক 10,000 হলে বছরে 1,20,000, 2 বছরে 2,40,000 টাকা। আপনি ভেবে দেখুন তো, গ্রাজুয়েট করার পর একজন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন চাকুরির পরীক্ষা দিতে গেলে যে ফর্মের টাকাটা খরচ হয়, যাতায়াতের টাকাটা খরচ হয়, পড়াশোনা করবার জন্য যে কোচিং সহ অন্যান্য বিষয়গুলো খরচ হয়ে থাকে, ওই সময়ে গ্রাজুয়েট করে ফেলার পর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটি সন্তানের এই চাকরির বাজারের প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় প্রপার প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু হয়ে ওঠে না। সেখানে তার আয় ইনকামের চিন্তা বাদ দিয়ে এই টাকাটা সুদমুক্তভাবে লোন পেয়ে সে যদি নিরবিচ্ছিন্নভাবে নিজের প্রস্তুতির কাজে ব্যয় করতে পারে, তাহলে সেটা তার জন্য কত ভালো। কেবল সেই শিক্ষার্থী অনুধাবন করবে যে শিক্ষার্থী পাশ করা হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হচ্ছে না, পকেটে টাকাও নেই, কেবলমাত্র তিনিই বুঝতে পারবেন এর বাস্তব অভিজ্ঞতা কি। 6 নম্বর ধাপে বলা হচ্ছে মেধাভিত্তিক 1 লক্ষ শিক্ষার্থীর জন্য মাসিক 10,000 টাকা ঋণ। মেধাভিত্তিক মানে মেধার ভিত্তিতে ক্রমান্বয়ে 1 লক্ষ শিক্ষার্থীকে 10,000 টাকা করে মাসিক ঋণ দিয়ে যাবেন তারা। সময় মতো চাকুরি হলে তারা সেই টাকাটা শোধ করে দেবে, রাষ্ট্রের কাজে ব্যয় হবে। 7 নম্বর দফায় বলা হচ্ছে প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে 100 শিক্ষার্থীকে সুদমুক্ত লোনে সরকারিভাবে প্রেরণ করা হবে। ভাবতে পারছেন এই জিনিসটি যে কত উপকারী হবে? প্রতি বছর 100 শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে সুদমুক্তভাবে লোন দিয়ে যদি সরকার পড়াশোনা করার জন্য বিদেশে পাঠায় এবং ভাগ করে দেয় প্রতি বছর এতজন এই সেক্টরে, এতজন ওই সেক্টরে এবং এতজন ওই সেক্টরে, তাহলে তারা যদি সরকারিভাবে অর্থায়নে পড়াশোনাটা করে এসে আবার দেশের বিভিন্ন কাজে লাগে, তাহলে বুঝতে পারছেন ব্রেন ড্রেন অর্থাৎ মেধা পাচার কতখানি কমে যাবে এবং উচ্চতর দেশ থেকে শিক্ষা নিয়ে এসে দেশের কল্যাণে তারা কিভাবে কাজ করতে পারবে একবার ভেবে দেখুন। এইবার আসছে নারীদের জন্য এইরকম চিন্তা আমরা কখনো দেখিনি। আমরা বিভিন্ন সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত সিচুয়েশনে ইডেন কলেজকে আমরা ভূমিকা রাখতে দেখেছি, কিন্তু ইডেন এবং বদরুন্নেসা কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলেছে জামাতে ইসলামী। নারীদের জন্য স্পেসিফিক বিশ্ববিদ্যালয় এরকম ভাবে আমরা তেমন কোনো চিন্তাই করিনি। আমাদের বাংলাদেশে নারীদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নেই, কলেজ রয়েছে কিন্তু নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় নেই। 9ম ধাপে বলছে যেটা সবার জন্য দরকার, প্রত্যেকটি সন্তান, ইনকাম করা সন্তান এটা ভাবে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের চিকিৎসার খরচটা মাঝে মাঝে মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেটা কি করে মেনটেন হবে। জামাতে ইসলাম বলছে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ও 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। 60 বছরের উপরে হলে যে মানুষের রোগ প্রবণতা আরো বেশি বেড়ে যায়, সেই জায়গায় চিকিৎসা করতে গিয়ে অনেকেই হিমশিম খায় এবং 5 বছরের শিশুরা যারা রয়েছে তাদের সবার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা হবে। এবার আসি 10ম নাম্বার ধাপে বলছে বন্ধ কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করবে এবং 10% মালিকানা শ্রমিকদের প্রদান করা হবে। যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, যে মানুষগুলো বেকার হয়ে গেছে, সেই কারখানাগুলোকে প্রয়োজন মাফিক চালু করা হবে এবং সেখানে 10% মালিকানা শ্রমিকদেরকে দেয়া হবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠান থেকে লভ্যাংশের 10% ওই শ্রমিকদের ভিতরে বন্টন করে দেওয়া হবে, মানে তারা মালিক পক্ষ হিসাবে পাবে, এটা ইনভেস্টর হিসাবে পাবে না। 11 নম্বর ধাপে বলা হচ্ছে 64টি জেলায় 64টি স্পেশালাইজড বা বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এটা খুব জরুরি। আমরা জানি বিভাগীয় শহরগুলো ছাড়া জেলা শহরগুলোর অনেকগুলো জেলায় ভালো হসপিটাল নেই। যেমন হতে পারে, আমি উদাহরণস্বরূপ বলি, রংপুর মেডিকেলের উপরে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ আশেপাশের অঞ্চলের সমস্ত মানুষ রংপুর মেডিকেলের উপর নির্ভরশীল। তাহলে রংপুর পর্যন্ত আসতেও তো একটি সময়ের ব্যাপার রয়েছে। এই সময় বিশেষ রোগীগুলোকে কি করে হ্যান্ডেল করা হবে? অথচ নিজ নিজ জেলায় যদি বিশেষায়িত হসপিটাল থাকতো তাহলে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেত। 12 নম্বর ধাপে বলা হচ্ছে সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ। আমরা জানি
বাংলাদেশে শিশু খাদ্যে কি পরিমাণ ভেজাল এবং কি পরিমাণ অবস্থা থাকে সেটা আমরা খুব ভালো মতো জানি। আমরা আমাদের প্রত্যেকের শিশু এবং শিশু খাদ্য নিয়ে চিন্তিত। তাহলে জামাতে ইসলাম বলছে প্রত্যেক শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করবেন ওনারা। তার মানে সরকারিভাবে নিঃসন্দেহে একটা ব্যবস্থাপনা থাকবে। আর এই ব্যবস্থাপনা কিভাবে হবে বলুন তো? ওই যে বিশেষ কার্ড রয়েছে আপনার আমার, এনআইডি কার্ডের মতো স্পেশালাইজড স্মার্ট সিকিউরিটি কার্ড, যার মাধ্যমে কিন্তু ট্র্যাকিং করাটাও খুব সহজ হবে। আসুন 13 নম্বর ধাপে বলছে ফার্স্ট 100 ডেজ প্রোগ্রাম এর আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও সহায়তা করা হবে। মানে সরকারের প্রথম 100 দিনের ভিতরে প্রসূতি নারী এবং মায়েদের বিনামূল্যে সেবা ও সহায়তা দেওয়া হবে। আমরা জানি গ্রামাঞ্চলে অনেক প্রসূতি মায়েরা, বোনেরা শুধুমাত্র অর্থ খরচ হবে জন্যে তার সেই প্রথম ক্রিটিক্যাল 3 মাসের পিরিয়ডে প্রয়োজনীয় টেস্ট করায় না, প্রয়োজনীয় পুষ্টির চাহিদা নিশ্চিত হয় না এবং ডাক্তার দেখাতে যায় না। সেই প্রথম 100 দিনে জামাতে ইসলাম এই কার্যক্রমটি হাতে নিতে চায়। আগেই বলেছি তারুণ্য নির্ভর বাংলাদেশ, 4,33,00,000 বেকার তরুণ রয়েছে। তাহলে এই 5 বছরের ভিতরে আরো তারুণ্যের সংখ্যা বেড়ে যাবে বাংলাদেশে। জনতাত্ত্বিক এই বিশ্লেষণকে রূপায়ণ দেওয়ার জন্য জামাতে ইসলাম কিন্তু তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। মোট 7টি পরিকল্পনা রয়েছে তরুণদের জন্য। 14 নম্বর পরিকল্পনা তরুণদের জন্য দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়, মানে দক্ষ জনশক্তি স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয় বা মিনিস্ট্রি তারা প্রতিষ্ঠা করবে, যাদের কাজই হবে তরুণদেরকে দক্ষ করে গড়ে তোলা এবং একই সাথে চাকরিতে পদায়ন করা হলো তাদের জন্য উল্লেখযোগ্য কাজ। 5 বছরে 15 নম্বর ধাপ হলো 5 বছরে 10 মিলিয়ন তরুণকে বাজার ভিত্তিক স্কিল প্রশিক্ষণ। 5 বছরের ভিতরে 10 মিলিয়ন মানে 1 কোটি তরুণকে প্রয়োজনীয় যে বাজারে যা চলছে, যখন যেটার বাজার চলে, যে সেক্টর এগিয়ে থাকে তার অনুযায়ী তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। 16 নম্বর প্রতিটি উপজেলায় গ্রাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি উপজেলায় বলা হয়েছে, বাংলাদেশের প্রতিটি উপজেলায় যদি একটি ইউথ টেক ল্যাব থাকে, সেই টেক ল্যাব থেকে টেকনোলজি সম্পর্কে তরুণরা প্রশিক্ষিত হবে এবং ধারণা পাবে। আমরা হয়তো তখন কল্পনাও করতে পারবো না কোন উপজেলা থেকে কি পরিমাণ মেধা এই টেকনোলজিকে কাজে লেগে দেশের কত বড় উপকার সাধন করতে পারছে। শুধু আমার মনে হয় না যে এটা শুধুমাত্র টেক ল্যাব উপস্থাপন করা, বরঞ্চ এই চর্চার ভেতর থেকে রুট লেভেল থেকে মেধাকে খুঁজে আনার একটি প্রয়াসও এখানে পরিলক্ষিত হয়েছে। 17 নম্বর প্রতিটি জেলায় জেলা জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 5 মিলিয়ন জব অ্যাক্সেস নিশ্চিত করা। 5 বছরে 5 মিলিয়ন মানে 50 লক্ষ। প্রতিটি জেলায় জেলা জব ইউথ ব্যাংক তৈরি করা হবে। যারা তরুণ রয়েছে, বেকার রয়েছে, তাদেরকে স্কিলড করা হবে। 5 বছরে 50 লক্ষ মানুষের চাকরি নিশ্চিত করা হবে। 18 নম্বর নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে 5 লক্ষ উদ্যোক্তা তৈরি করা হবে। একবার ভাবুন, গোটা বাংলাদেশ থেকে যদি 5 লক্ষ উদ্যোক্তা তৈরি করা হয়, নারী, তরুণ এবং অবহেলিত জনসংখ্যাকে মিক্স করে তাদেরকে যদি সরকারি প্রণোদনা দেয়া হয়, উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়, মেন্টরশিপ দেয়া হয়, তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয়, অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশনটা ভাবতে পারছেন দেশ কোথায় যাবে যদি তারা এটা করতে পারে, কিন্তু উদ্যোগ ভালো। 19 নম্বরে বলা হচ্ছে 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি, অর্থাৎ 15 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবে। আর আমরা তো সবাই জানি ফ্রিল্যান্সাররা যদি সঠিকভাবে কাজ করে তাহলে রেমিটেন্স নিয়ে আসাটা কতখানি সহজ হয়, দেশের বাইরে থেকে অর্থ নিয়ে আসাটা কতখানি সহজ হয় আমরা বুঝতেই পারছি। আর তাদেরকে যদি ওই স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় সেই ফ্রিল্যান্সিং করানো এবং সঠিকভাবে সেটাকে নেগোশিয়েট করতে পারার মতো স্কিল করে তৈরি করে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো কিছুই সামনে আসছে। 20 নম্বর স্বল্প শিক্ষিত যুবকদের জন্য উপযোগী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু। এটি মূলত যারা স্বল্প শিক্ষিত রয়েছে, এতক্ষণ কথা বলেছি অশিক্ষিত এবং গ্রাজুয়েটদের জন্য, এখন আসছে স্বল্প শিক্ষিত, অল্প লেখাপড়া করেছে, তাদের প্রয়োজনীয় স্কিলটা তাদেরকে শিখিয়ে দিবে। কারণ ওই যে দক্ষ জনশক্তি এবং জব প্লেসমেন্টের জন্য আলাদা মন্ত্রণালয়ই হবে। ওকে,
সর্বশেষ যে সেগমেন্ট সেটি হলো আইসিটি এবং ভিশন 2040। আমরা একটু দেখে নেই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে তাদের ভিশনটা কি। 21 নম্বরে বলা হচ্ছে আইসিটি সেক্টর উন্নয়নে ভিশন 2040 ঘোষণা করেছেন, ভালো কথা। 22 নম্বরে বলা হচ্ছে 2030 সালের মধ্যে 2 মিলিয়ন আইসিটি জব সৃষ্টি এবং প্লেসমেন্ট, মানে 2030 সাল আর 5 বছর সময় বাকি রয়েছে, এর মধ্যে 20 লক্ষ আইসিটি সেক্টরে জব তৈরি করা হবে এবং প্লেসমেন্ট করা হবে। 23 নম্বরে বলা হচ্ছে ফ্রিল্যান্সার ও ডিজিটাল নিরাপত্তার জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন। আমরা অনেকেই জানি ফ্রিল্যান্সারদের টাকা বিদেশ থেকে আসতে নানান গেটওয়ে পার হয়ে নানান টাকা কেটে কুটে নিয়ে তারপর তারা টাকাটা পায়, কিন্তু বাংলাদেশে যদি পেমেন্ট গেটওয়ে একটা চালু হয় তাহলে সেই পেমেন্টটা গ্রহণ করতে যেমন ফ্রিল্যান্সারদের জন্য সহজ হবে এবং এই কাজে মানুষ অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে। 24 নম্বর আইসিটি সেক্টর থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করতে চায় জামাতি ইসলামী যদি সরকার গঠন করে আগামী 5 বছরে। আইসিটি সেক্টর থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করতে চায়। 25 নম্বর আইসিটি খাতে সরকারের 1.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাশ্রয় করতে চায়। তার মানে শুধু যে উপার্জন করবে বিষয়টি তা নয়, ব্যয়ও সাশ্রয় করতে চায়। এবং 26 নম্বর লক্ষ্য হলো শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর, মানে পরিশ্রম করলেই টাকা পাবো, মানে গা ঘামলেই টাকা পাবো, বিষয়টা এখান থেকে মাথার কাজকে বেশি প্রাধান্য দিচ্ছে জামাতি ইসলামী। তাই বলছে শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর। কি বুঝলেন? এমন কি কোনো দফা আছে যেটা আপনার কাছে খুব কঠিন মনে হলো, মাথার উপর দিয়ে গেল, যেটা আমার সাথে সম্পৃক্ত নয় বললেন? আপনি সম্পৃক্ত, যারা বেকার রয়েছে তাদের সাথে সম্পৃক্ত, বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের সাথে সম্পৃক্ত, ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের সাথে সম্পৃক্ত, প্রসূতি মায়েদের সাথে সম্পৃক্ত, নারীদের ইনক্লুশনের সাথে সম্পৃক্ত, কলকারখানার শ্রমিকদের সাথে সম্পৃক্ত, অর্ধশিক্ষিত মানুষদের সাথে সম্পৃক্ত এবং গ্রাজুয়েটদের সাথে সম্পৃক্ত, তরুণ যুবাদের সাথে সম্পৃক্ত, সকলের সাথেই সম্পৃক্ততা বজায় রেখেছে জামাতে ইসলামের এই পলিসি, জামাতে ইসলামের এই ইশতেহার। এই ইশতেহার বাস্তবায়ন করতে তারা কতটুকু পারবে সেটা নির্ভর করবে তারা ক্ষমতায় যাবে কিনা। তবে অবাস্তবসম্মত এবং অপরিকল্পিত কোনো কিছু তারা এখানে উত্থাপন করেনি। যে 26টি দফা রয়েছে, যদি তারা সরকারে আসে তাহলে তারা খুব চমৎকারভাবে এই কাজ করতে পারবে বলে আমাদের মনে হয়। তাদের যে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটি রয়েছে, তাদের যে মেকানিজম রয়েছে, তাদের যে বিশাল বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, আর সবচেয়ে বড় কথা ঐক্যের যে ডাক দিয়েছে তারা, সেটি আসলে অনন্য ব্যাপার। কেমন? আমি একটু জামাতে ইসলামের আমিরের আজকের দিনের উল্লেখযোগ্য যে কথা, সেই কথাটি একটু বলে আপনাদের সাথে এই আলোচনা শেষ করতে চাই। আপনারা মন্তব্যে জানাবেন কি হয়। জামাতে ইসলামের আমির বলেছেন, উই উইল ইমপ্লিমেন্ট জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন, উই হ্যাভ প্রুভড ইট বিফোর। এই কথার মাধ্যমে যেমন একটা সংকল্প বুঝিয়েছে, তেমনি আমরা যে পারি সেটার প্রমাণও উনি বলে দিয়েছেন। আমরা ইমপ্লিমেন্ট করব এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স হব, মানে দুর্নীতি কোনো ক্রমেই বরদাস্ত করব না, যা আমরা বিগত দিনে প্রমাণ করেছি। উনি বোধহয় 2001 থেকে 2006-এর যে বিএনপি এবং ঐক্য জোটের সরকার ছিল, সেখানে 2টি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কথা বলেছেন, যেখানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মৌলানা মতিউর রহমান নিজামী 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। উনি বলেছেন, টুগেদার উইথ ইউ উই অ্যাসপায়ার টু বিল্ড এ বাংলাদেশ ফাউন্ডেড অন ইনসাফ, ডিগনিটি অ্যান্ড শেয়ার্ড প্রসপারিটি। আর তাই বোধহয় আমরাও আজকে ভিডিওর স্লোগান দিয়েছি, জমজমাট জামাত, ইস্তেহারে বাজিমাত, মানবিকতা ও ইনসাফ। ইনসাফের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, সুদমুক্ত ঋণের কথা বলেছে, তরুণ যুবাদের কথা বলেছে, শিশুদের কথা বলেছে, নারীদের কথা বলেছে, বৃদ্ধ এবং বয়স্ক মানুষদের কথা বলেছে, আইসিটির কথা বলেছে, চাকরির কথা বলেছে এবং একই সাথে খাদ্যের কথা বলেছে এবং চিকিৎসা নির্বাহের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদানের কথা বলেছে। ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়ে বাইরে পাঠানোর কথা বলা হয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় নারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে এই ইস্তেহারে এবং এই পলিসি সামিটে। তো সুতরাং যাই হোক, চমৎকার হোক,
বাংলাদেশের জন্য যেই আসুক, যেই জয়লাভ করুক, কার্যত দেশের মানুষের জন্য কথা বলুক। আর দয়া করে কে দেশ চালাবে, অর্থনীতিতে কারা, সমাজ কল্যাণে কারা, পররাষ্ট্রনীতিতে কারা, স্বরাষ্ট্রতে কারা, কৃষিতে কারা, বাণিজ্যে কারা, এই সমস্ত কথাবার্তা না বলে জনগণের কল্যাণে কি রূপরেখা প্রদান করবেন, কেমনে জনগণের মন জয় করবেন এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্র কি করে প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সব রাজনৈতিক দল আপনাদের কাছে প্রত্যাশা। দ্রুত প্রকাশ করুন, জনগণের কাছে যান। দর্শক যারা নতুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। নিঃসন্দেহে অনেক মতামত রয়েছে আপনাদের। ধন্যবাদ সবাইকে।